বললাম অ্যাসাইনমেন্টটা মনে করে করেছিস, দেখলাম তো কোনো অসুবিধা হয়নি তো, তাই। ও মানে ঠিকঠাকই হয়েছে? ঠিকঠাক। কয়েকটা তো ভুল গেছেই, আমি এখনো পুরোটা চেক করিনি। আমি বললাম তোর কোথাও প্রবলেম হয়েছে কিনা সেটা আমি জিজ্ঞেস করলাম। স্যার আচ্ছা। আমিও দিয়েছি স্যার। হুম, দেখছি। তো অ্যাসাইনমেন্টটা কিন্তু খুব দরকারি, করে ফেলিস, নাহলে কিন্তু অনেক সমস্যা হবে। মানে প্র্যাকটিসটা তো থাকবে না, না হলে হবে কি করে? যদি তোরা করতে গিয়ে তোদের কোনো প্রবলেমে না পড়িস, তাহলে শিখতে পারবি না। সব তো। স্যার হ্যাঁ, বল। না, আমিও সাবমিট করে দেখেছো? না, আমি এখনো দেখে পারিনি, আমি একটা একটা করে দেখছি। আমি দেখে ওখানেই বলে দেবো, ওখানে অসুবিধা নেই। ঠিক আছে, আর Yes. কিছু অসুবিধা থাকলে আমাকে পিং করতেই পারবি। ঠিক আছে, চলো আমরা তাহলে ক্লাসটা শুরু করে দিই, আর দেরি করে লাভ নেই। 10 মিনিট হয়ে গেছে। তো আজকে যেটা আমি পড়াচ্ছি সেটা হলো গ্যাসেস ল, গ্যাসেস স্টেট। এই চ্যাপ্টারটা খুব বেশ ইজি চ্যাপ্টার, মানে এমন খুব একটা চাপের চ্যাপ্টার নয়, মোটামুটি মোটামুটি চাপের। যেই লেভেলের, যে যারা যারা যেইতে যাচ্ছিস বা যেই দেওয়ার ইচ্ছা আছে একটুখানিও, তাদের জন্য আমি বলছি এই চ্যাপ্টার থেকে কিন্তু ভালো কোশ্চেন আছে, মানে ভালো মানে বেশ চাপের কোশ্চেন দিয়ে দেয় মাঝে মধ্যে। নিটের জন্য খুব ইজি, মানে এই চ্যাপ্টারটা মানে খুবই ইজি, কারণ এই চ্যাপ্টারটা মোস্টলি ক্যালকুলেশন বেসিস, মানে ক্যালকুলেশনের উপরে অনেকটা থাকে। বোঝার মতো খুব একটা বেশি জায়গা নেই, তোরা অলরেডি পড়েছিস। কোনো অসুবিধা থাকলে আমাকে নক কর, আমি একটা ওভারঅল এটা দেখিয়ে যাচ্ছি, দেখিয়ে কিছু কোশ্চেনগুলো আজকে করিয়ে দিচ্ছি। এই চ্যাপ্টারটা নিয়ে বেশি সময় আমি নষ্ট করব না। তো গ্যাসের স্টেট স্টেট এই চ্যাপ্টারটা মোস্টলি দুটো জিনিস থাকে, একটা হলো লিকুইড স্টেট, একটা গ্যাসের স্টেট। লিকুইড স্টেট নিয়ে সেরকম একটা কোশ্চেন আমি এখনো পর্যন্ত আসতে তো দেখিনি যে তোদের বলবো, বাট এই গ্যাসের স্টেটের উপরেই আছে। আর তোদের নর্মাল যেটা আছে সলিড স্টেট ক্লাস 12-এ, এই দুটো স্টেট নিয়েই মোস্টলি কাজকর্ম হয়। সলিড স্টেটটা নিটের জন্য যতটা ইম্পর্টেন্ট, যেইর জন্য ততটা ইম্পর্টেন্ট হলো গ্যাসেস ল। ঠিক আছে, তো গ্যাস যেটা আছে, তোরা অলরেডি সবাই জানিস যে গ্যাস আর সলিড বা লিকুইড এগুলোর মধ্যে ডিফারেন্স কি। আলটিমেটলি দেয়ার ইন্টারমলিকুলার ডিস্টেন্স। হ্যাঁ, কে কার থেকে কত বেশি দূরে আছে, পার্টিকেলগুলোর ডিস্টেন্সটা কত বেশি আছে। গ্যাসের মধ্যে এই ডিস্টেন্সটা সব থেকে বেশি আছে, মানে একজন আর একজন থেকে ইনফিনিটি ডিস্টেন্সেও চলে যেতে পারে। ইট ডিপেন্ডস, টোটালি ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন, বাট মোস্টলি একজন আরেকজনের থেকে ইনফিনিটি ডিস্টেন্সেও চলে যেতে পারে। তো সেটা নিয়ে আমাদের এত চাপ নেই বা এত কিছু বলে আমাদের দরকার নেই। যেটা আমাদের এখানে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্টস এই চ্যাপ্টারটা, সেটা হলো গ্যাসেস ল। গ্যাসের যে লগুলো আছে, এই লগুলো প্রত্যেকটা খুব ইম্পর্ট্যান্ট আমাদের জন্য। তো লগুলো অ্যাকচুয়ালি কী জিনিস, যেটা ইম্পর্ট্যান্ট, এই লটা আমরা বহুদিন ধরেই পড়ে এসেছি, ক্লাস 9-10-এও অনেক সময় এটা পড়ানো হয়, অনেক সময় পড়ানো হয় না। কিছু কিছু বলবো বোর্ডে আছে, কিছু বোর্ডে নেই, তো মোস্ট অফ দ্য টাইম থাকে। তো গ্যাসেস লটা কী জিনিস? গ্যাসেস ল হলো গ্যাস গ্যাসের স্টেটে যে কোনো ম্যাটার কিছু স্পেশাল বিহেভিয়ার দেখায়। ঠিক আছে, স্পেশাল বিহেভিয়ার মানে তোরা সবাই জানিস যে এদের প্রেশার অনেক নর্মালি কম থাকে, কিন্তু এদের কম্প্রেস করা যায় গ্যাসকে, তো তখন এদের ভলিউম ডিফারেন্ট হয়ে যায়। তো এরা বিভিন্ন রকম ডিফারেন্ট ডিফারেন্ট কাজকর্ম করতে থাকে।
তো সেই জিনিসগুলো কটা ল এর উপর ডিপেন্ড করে। কটা ল বলতে কিছু কিছু সায়েন্টিস্ট আছে তারা নিজেদের মতো করে আলাদা আলাদা এক্সপেরিমেন্ট করেছিল, পরে সেই এক্সপেরিমেন্টের রেজাল্টগুলোকে একসঙ্গে মেশানো হয়েছিল, মেশানো হয়ে কিছু কাজকর্ম করানো হয়েছিল। যাই হোক, তো জানি না তোরা শুনতে পাচ্ছিস কি না, আমাদের এখানে ঘুরিয়ে বাজ করছে। তো ফার্স্ট হলো বয়েলস ল। এই চ্যাপ্টারটা শুরু করার আগে আমি কিছু জিনিস বলে দিই, তোদের আমি বলেছি কি না আমার মনে নেই, না বোধহয় বলিনি, আমার যতটা মনে আছে। দেখ, কিছু কিছু প্যারামিটার আছে গ্যাসের, ঠিক আছে? নাম্বার ওয়ান ইজ ভলিউম, নাম্বার টু ইজ প্রেশার, নাম্বার থ্রি ইজ টেম্পারেচার, আর লাস্টলি এন। এন মানে হলো নাম্বার অফ মোল বা মাস, মাসের হিসাবে এই জিনিসটা বলা হয়। এই প্যারামিটারের মধ্যে দুটোকে যদি যে কোনো দুটোকে তুই কনস্ট্যান্ট রেখে আর দুটোর মধ্যে কি রিলেশন হবে সেটা নিয়েই পুরো জিনিসটা। তাই তো এই চারটে প্যারামিটারকে নাড়াচাড়া করেই সব কটা হয়। এখানে চারটে ইকুয়েশন আছে, পুরো জিনিসটাই এর উপরে হবে, এক্ষুনি দেখতে পাবি। ফার্স্ট জিনিসটা হলো বয়েলস ল। দ্য ভলিউম অফ এ গিভেন মাস অফ এ গ্যাস ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু প্রেশার অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার। মানে কি, পাতি বাংলায় করতে গেলে ভলিউম ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য প্রেশার। তার মানে যদি কোনো জিনিসের ভলিউম বাড়তে থাকে, প্রেশার কমতে থাকবে। বোঝা গেল ভলিউম, বয়েলস ল কী জিনিস? ভলিউম বাড়লে প্রেশার কমবে, একটা আর একটা অপোজিট। কখন হয়? যখন টেম্পারেচার আর মাস সেম থাকে, ঠিক আছে? এই দুটো জিনিস কনস্ট্যান্ট থাকতে হবে, এটাকে বলা হয় বয়েলস ল। এটা তোরা কম বেশি জানিস, এটা নিয়ে আমি আর বেশিতে যাচ্ছি না, যদি না জানিস স্টিল করে নিস, বলে দিচ্ছি। P1 V1 ইজিক্যাল টু P2 V2। P1 V1 মানে কি নিশ্চয়ই জানিস, যে কোনো গ্যাসের আগের প্রেশার আর ফার্স্ট সিচুয়েশনের প্রেশার আর ভলিউম, আর সেকেন্ড সিচুয়েশনের প্রেশার আর ভলিউম। এটা দিয়ে ছোটো ছোটো ম্যাথমেটিক্যাল ফর্মুলা থাকে, বোর্ড লেভেলে নিট বা যেই লেভেলে কখনোই আমি থাকতে দেখিনি। দুটো নম্বর হলো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট এই জিনিসটা। কেন ইম্পর্টেন্ট? এখান থেকে কোশ্চেন প্রত্যেক বছর ছোট্ট করে দিয়ে দেওয়া হয় গ্রাফ দিয়ে। কীরকমভাবে? এখান থেকে বলবে যে এটা কার ল। তো এই সিম্পল ভি ভার্সেস টি যেটা আছে, বা সরি ভি ভার্সেস পি, তারই এতগুলো তিন চার রকম দেখ বানানো যায়। একটা হলো যেটা একদম সরাসরি ভি আর 1/p। এটা বুঝতে পেরেছিস তো কেন হচ্ছে ভি আর 1/p কেন হয় এরকম? 1/p কারণ এটা 1/p আর ভি তারা সমান সমান, সো ভি ইজ দ্য প্রপোর্শনাল টু 1/p। তাহলে এটা যত বাড়বে ভিও তত বাড়বে, এটাই প্রপোর্শনালের নিয়ম। তো এরা সেম দিকে যাচ্ছে, কিন্তু যখন ভি আর পি করা হচ্ছে তখন এরকম একটা কার্ভ করা যাচ্ছে। আবার পিভি আর পি এর কনস্ট্যান্ট এরকম একটা সোজা যায়, লগ পি লগ ভি সেখানেও এরকম একটা। আর পি বাই ডি বাই ভি, ডি ইজ ডেন্সিটি, হলো এরকম একটা। তো এই জিনিসগুলো খুব মাথায় রাখবি। আমি নোট তো সবাইকেই দেখিয়ে দিয়ে দেবো, সেটা নিয়ে চিন্তা নেই, আর এটা তোদের বইতেও থাকবে, তো চাপ নেওয়ার দরকার পড়বে না, জাস্ট এটা মাথায় রাখি, ঠিক আছে? নেক্সট হলো চার্লস ল। চার্লস ল কী জিনিস আবার করে মাথায় রাখবি, যে ওই পিভি এনআরটির মধ্যে যে কোনো দুটোকে বসিয়ে রাখতে হবে একটা। এখানে দেখ, ভালো করেই দেখতে পারি, ভি আর টি এর মধ্যে সম্পর্ক রয়েছে। দ্য ভলিউম অফ এ গিভেন মাস অফ এ গ্যাস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইটস অ্যাবসোলিউট টেম্পারেচার অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। তার মানে এখানে প্রেশার আর মাস কনস্ট্যান্ট, এই দুটো নাড়ানো যাবে না। হাতে কি পড়ে থাকলো? ভি আর টি। আগেরটা করলাম কি, ভি ইজ এটা, এখন আবার পড়ছি ভি ইজ প্রপোর্শনাল টু টি। তার মানে যত ভলিউম বাড়বে টেম্পারেচারও তত বাড়বে, ঠিক আছে? এই দুটো যেন মাথায় থাকে। ভলিউম বাড়লে প্রেশার কমে,
কিন্তু ভলিউম বাড়লে টেম্পারেচার বাড়বে, মানে এটা অ্যাকচুয়ালি বিভিন্ন সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে। তো এখানে সবসময় মনে রাখবি কনস্ট্যান্ট কী আছে, এটা হলো চার্লস ল। এটা দু একবার দেখলে তোরা পারবি। সেম জিনিস আবার দেখ, এক গাদা গ্রাফ, এখানে দেখ ভি আর টি দুজন একসঙ্গে বাড়ছে, তো এটা সেম হবে। ভি আর 1/t এরকম হবে। যদি তোর গ্রাফ নিয়ে কোনো ন্যূনতম আইডিয়া থাকে, তোরা ক্লিয়ারলি বুঝতে পারবি যে আমি কি বলতে চাইছি। এটা খুব ইজি জিনিস, বাট একটু খেয়াল রাখিস, আমি এটা বলবো, ঠিক আছে। নেক্সট হলো গেলুসাক্স ল অফ প্রেশার টেম্পারেচার। এখানে হলো পিআরটি, পিআরটি এর সেম জিনিস। আমি এটার ডেসক্রিপশানে যাচ্ছি না। প্রেশার ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার। যত প্রেশার বাড়বে তত টেম্পারেচারও বাড়বে, মানে যে একটা বাড়লে আর একটা বাড়বে, ব্যাস। লাস্টই হলো অ্যাভোগাড্রোস ল। অ্যাভোগাড্রোস ল হলো এমন একটা, এটা একটা যেটা বলতে পারি এটা ল এর বেশি অনেকটা হাইপোথেটিক্যাল জিনিস থাকে। তো অনেক সময় এটা ডিসকভার বা বলা সম্ভব না, ডিসকভার করা যায় না, এটা একটা থিসিস, ঠিক আছে। তো নর্মালি একটা খুব সিম্পল জিনিস, equal volume of all gases under similar condition of temperature and pressure will contain equal number of molecules or moles, ঠিক আছে। তার মানে যদি টেম্পারেচার আর প্রেশার সেম হয়, আবার দেখ এখানে টি আর পি এরা কনস্ট্যান্ট, এরা যদি কনস্ট্যান্ট হয় তাহলে যে কোনো কন্ডিশনের মধ্যেই ইকুয়াল ভলিউম, মানে এদের ভলিউম যদি সেম হয় তাহলে নাম্বার অফ মোলস, বেসিক্যালি মাস সমান হবে, প্রত্যেকের নাম্বার অফ মোলস সেম হবে। এখান থেকেই এসছে যে এসটিপিতে 1 মোল গ্যাস, যে কোনো এসটিপি মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। আমাকে বলতো স্ট্যান্ডার্ড টেম্পারেচার আর প্রেশার কাকে বলে একজন? এই কি একটা চ্যাট করেছিস আমি দেখিনি, সরি। স্যার এই the sea level এর pressure আর room temperature ওই 25 ডিগ্রি। sea level মানে 1 atmosphere। এ ইয়ে পড়াচ্ছি, গ্যাসেস ল পড়াচ্ছি তুই না, আমি দেখিনি চ্যাট, ঠিক আছে বুঝলাম। তো টেম্পারেচারটা করো এসটিপিতে, মানে কত স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, তাই তো? তো স্ট্যান্ডার্ড টেম্পারেচার আর প্রেশারটা কত আমি সেটা শুনতে চাইছি, এক্স্যাক্টলি স্যার সেন্টিগ্রেড। 1 atmosphere আর 25 ডিগ্রি সেলসিয়াস। আর এনটিপি কি হবে? কি স্যার? এনটিপি স্যার আজকে আওয়াজ অনেক আস্তে আসছে। আস্তে আস্তে। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছিস এবার? হ্যাঁ এবার ঠিক আছে। বলছি হ্যাঁ স্যার এবার ক্লিয়ার আসছে। এনটিপি, এনটিপি কি হবে তাহলে? যদি এসটিপি যেটা বললি 25 ডিগ্রি 25 ডিগ্রি, তাহলে এনটিপি কি হবে? এনটিপির নামটাও তো শুনেছিস নিশ্চয়ই। না স্যার এনটিপি টা জানি না ঠিক কি হয়। কে বলতে পারবে? 1 atm স্যার। 1 এটিএম, 1 এটিএম হলো প্রেশার, সেটা প্রত্যেকটা এসটিপি এনটিপি দুটোতেই 1 এটিএম হলো প্রেশার। এবার এনটিপি মানে হলো ন্যাচারাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার, সেটা হলো 25 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। আর এসটিপি হলো 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা মনে রাখবি, আচ্ছা স্যার। ঠিক আছে। এসটিপি মানে হলো 0 ডিগ্রি সেন্টিগ্রেড, আর প্রেশার হলো তোর ওই 10 বার বা হোয়াট এভার 1 এটিএম, ঠিক আছে। এটা মাথায় রাখবি। ট্রিনা, আমরা এখানে গ্যাসেস ল পড়াচ্ছি, গ্যাসেস ল এর মধ্যে আমরা বেশ কিছুটা চলে গেছি। আমরা গ্যাসের বিভিন্ন অ্যাভোগাড্রো ল, বয়েলস ল, চার্লস ল এগুলো পড়লাম। অ্যাভোগাড্রো ল নিয়ে এখন পড়ছি। অ্যাভোগাড্রো ল এর বেশ কিছুটা আমরা এগোলাম এই মুহূর্তে। তো এটা নিশ্চয়ই তোরা জানিস, আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি, এটা নিয়ে আমি সময় নষ্ট করছিস না, আশা করি তোরা মোটামুটি সবাই জানিস, তাই তো? লাস্টে জয়েন করলেও যারা মোটামুটি পড়েছিস বাড়িতে, মানে এটা ছোটোবেলার জিনিস তো, অতটা সময় নষ্ট করছি না।
পি ফিজিক্যাল টু এনআরটি যেটা আছে, ঠিক আছে? কোনো অসুবিধা থাকলে আমাকে বলবি, তাহলে আমি অবশ্যই বলে দেবো। তো এই পি ফিজিক্যাল টু এনআরটি যেরকম প্রত্যেকটা, এবার ধর এই জায়গা থেকে আমরা এই জিনিসটা কম্বাইনিং গ্যাসেস ল, কম্বাইনিং গ্যাসেস ল নিশ্চয়ই তোরা জানিস, 4টে লকে মেশানো হয়, মানে V is directly proportional to 1 by P, V proportional to T, V proportional to N, এটা বোঝানো, এটা হলো তোর অ্যাভোগাড্রো ল। ভলিউম যত বেশি হবে যে কোনো জিনিসের মাস তত বেশি হবে, এটা তো স্বাভাবিক। এবার এই 3টে জিনিসকে যদি একসঙ্গে মেশানো হয় তাহলে কোনটা হয়, সরি, তো এই 3টে জিনিসকে যদি একসঙ্গে মেশানো হয় তাহলে হয় উপরে টি চলে যায়, এন চলে যায়, আর নিচে পি থাকে, ঠিক আছে? তো আইডিয়াল গ্যাসের ইকুয়েশন এখান থেকে বের করা হয়। এই ইজুক্যাল টু এই প্রপোর্শনালটাকে সরানোর জন্য জিনিস যেটা দেয়া হয় সেটা হলো আর টি এন, এখানে আরটা হলো কনস্ট্যান্ট, এই আরটাকে একসঙ্গে বলা হয় ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, ঠিক আছে? এটা কখনো পাল্টাবে না। আর এর ভ্যালু কত কে বলবি? তাড়াতাড়ি বল দেখি, কেমন পড়াশোনা করেছিস কেমিস্ট্রি। হ্যাঁ, আর এর ভ্যালু মনে নেই? আদিত্য, অর্ক, বাবা স্যার জানি না, এই চ্যাপ্টারটা ক্লাস 11 এর সিলেবাসে ছিল না তাই পড়িনি। কোনটা ছিল স্যার? আর এর ভ্যালু মুখস্থ করে রাখবি, ঠিক আছে? কোনো রিভার্স কনস্ট্যান্ট কি এটা? হ্যাঁ, এটা কি ছিল স্যার? আর হ্যাঁ তোর পড়িসনি? 8.314 হ্যাঁ, 8.31 আর হলো ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। আমি হ্যাঁ দেখা, হ্যাঁ, ওটা 8.7, সরি সরি স্যার, ঠিক আছে? পর উঠে গিয়ে আর এর ভ্যালু হলো এইটা 8.31 জুল পার কিলোমোল, ঠিক ঠিক আছে? আছে তো স্যার, তার জন্য ভুলে গেছি। আর এর ভ্যালু ভুললে হবে? কেমিস্ট্রিতে আর দিয়ে কত রয়েছে, সিপিসিবির অঙ্কগুলোও পরে করতে পারবি না হলে। তো এটা 8.31 মাথায় রাখবি। আর ক্যালোরি পার কেলভিন মোল দিলে 1.99 বা 2 দিয়েও করা হয় অনেক সময়, এটা খুব একটা ইউজ করে না এটা দিয়ে বা এইটা, ঠিক আছে? মানে এটাও কেউ করে না, এইটাই মনে রাখবি। এইটাতে অনেক সময় যদি দেখিস লিটার টিটার থাকছে ভলিউমে, তখন এইটাতে 0.082, এই লাস্টের ওয়ানটাও বলে না, এটা ইউজ করা হয়, অথবা এইটাই সব থেকে বেশি ইউজ হয় 8.31, ঠিক আছে? যখন করছিস একটা জিনিসই আমি বারবার বলবো, কেমিস্ট্রিতে ভুল করেও ইউনিট ভুল করিস না। ইউনিট ভুল করা মানে পুরো সবটাই, পুরো কষ্ট জলে যাবে, পুরো কষ্ট জলে যাবে। তো খেয়াল করে নিবি, যদি দেখিস লিটার ভলিউম আর এটিএম প্রেশার আছে তখন আর এর ভ্যালু এইটা, আর যখন দেখবি কেলভিন মোল নর্মাল রয়েছে তখন দিবি 8.31, না হলে দিতে যাস না, পুরো উল্টো কেস হয়ে যাবে। বিশেষ করে প্রেশার যখন এটিএমে দেওয়া নেই, বারে দেওয়া রয়েছে, তখন কিন্তু এটা বার বা পাস্কালে দেওয়া রয়েছে, তখন এটা চলে আসবে, বলে দিলাম, ঠিক আছে? আর এখান থেকে ওর ডেনসিটিও ক্যালকুলেট করা যায় অনেক সময়। ডেনসিটি হলো অ্যাটমিক মাস, যে কোনো গ্যাসের নাম্বার অফ মোল, এই জিনিসটা একবার দেখে নে, এটা অনেকের বুঝতে ভুল করিস। সো নাম্বার অফ মোল মানে কিন্তু যে কোনো নাম্বার অফ মোল মানে হলো ডাব্লু মানে হলো এক্স্যাক্টলি ওর মাস বাই মলিকিউলার ওয়েট অফ মাস, ঠিক আছে? ক্যাপিটাল এম দিয়ে অনেক সময় দেওয়া হয়। মলিকিউলার মাস মনে আছে তো কি? একটা যে কোনো, আমি আরেকবার বলে দিচ্ছি যদি তোদের না মনে থাকে, যে কোনো অ্যাটম, একটা কার্বন 12, ঠিক আছে? তোর কার্বন 12 কার্বন 12 এর 112 পার্টের থেকে যত গুণ ভারী তাকে তার মলিকিউলার অ্যাটমিক ওয়েট বলা হয়। এবার যেমন ধর হাইড্রোজেনের 1, তাই তো, নাইট্রোজেনের 14, কার্বনের 12, সেরকমই
এবার যদি মলিকিউলার ওয়াট মানে হলো একটা মলিকিউল, যেমন ধর H2 হলো একটা মলিকিউল, তাহলে ওর হবে 1 + 1 = 2, এটা ওর মলিকিউলার ওয়েট। ঠিক আছে, তো নর্মাল মাস মানে ধর আমি 10 Sir? কেজি, হ্যাঁ বল কি হচ্ছে। কার্বন 12 এর 112 কেন মানা হয়, হাইড্রোজেনের 1 মানলেই তো হলো? কেন কি হাইড্রোজেনের ব্যাপারটা থেকেই একই হচ্ছে, করা হাইড্রোজেন হয়েছিল, 1টা? হ্যাঁ আগে হাইড্রোজেন থেকেই করা হয়েছিল, কিন্তু হাইড্রোজেনের এভাবে তো অ্যাকচুয়ালি ওইভাবে করা হয় না, তো তো এটা একটা রেফারেন্স। ঠিক আছে, এবার হাইড্রোজেন থেকে করলে হাইড্রোজেনের যদি ওয়েট মাপা হয় এই 112 র্যাঙ্কে 000 এরকম একটা গ্রাম চলে আসে। ঠিক আছে, এক্স্যাক্টলি হাইড্রোজেন থেকে অসুবিধা হয় একটু মাপতে, আর কোনো কারণ নয়। অ্যাকচুয়ালি হাইড্রোজেন থেকেই শুরু করা হয়েছিল, কারণ হাইড্রোজেন সব থেকে লাইট, কিন্তু স্ট্যান্ডার্ড হিসাব ধরার জন্য আমরা কার্বনটা নিয়েই কাজ করি, শুরু করি কার্বন 12 বা C12, আর অন্য কোনো দিয়ে করা হয় না, কারণ এটা স্ট্যান্ডার্ডিটি মেনটেন করা, আর কিছুই না। কারণ এটা কিছু কিছু প্রবলেম আছে, মানে ব্যাপারটা আমি তোকে বলে দিচ্ছি অ্যাকচুয়ালি কেন করে না। সত্যি কারণ হলো হাইড্রোজেনের অ্যাকচুয়াল ওয়েট বের করতে গেলে ওর ইলেকট্রনগুলো ম্যাক্সিমাম সময় মিসিং থাকে, H+ আয়ন হিসাবে ঘুরে বেড়ায়, কিন্তু কার্বনের মিসিং হওয়ার প্রবাবিলিটি খুব কম থাকে। কার্বনের আগে বা পরের যে অ্যাটমগুলো রয়েছে এরা হয় বাইরে থেকে এক্সট্রা ইলেকট্রন নিয়ে নেয়, বা এক্সট্রা ইলেকট্রন বাইরে নিজের থেকে দিয়ে দেয়। তো কার্বনের পজিশন যেহেতু মিডিলে আছে এবং ওটা যথেষ্ট ইজিলি অ্যাভেলেবেল, ওই গ্রুপের অন্যদেরও ইউজ করা যেত, কিন্তু কার্বন যেহেতু ইজিলি অ্যাভেলেবেল তাই কার্বন 12 ইউজ করা হয়। বুঝেছিস, অ্যাকচুয়াল কারণটা হলো এটা। অন্য অনেক কিছু ইউজ করা যেত, কিন্তু ইটস ইজিয়ার, স্ট্যান্ডার্ডিটি মেনটেন করে, আর কিছু না। এটা পরের দিকে মাপা হয়েছে। ঠিক আছে, এবার আর একটা জিনিস নিশ্চয়ই তোদের জানা আছে যে 1 মোল অফ এনিথিং হ্যাজ 6.6, বল বল কি, 0 to 2 into 10 to the power 23. 10⁻23। ঠিক আছে, এগুলো কি জিনিস অ্যাকচুয়ালি? নাম্বার অফ হোয়াট, 1 মোল মানে Particles, C2. পার্টিকেলস, মানে এটা অ্যাটমও হতে পারে, মলিকিউলও হতে পারে। আর এই যে কোনো 1 মোল জিনিসের ওয়েট হলো ওর এটা গ্রাম মলিকিউল। ঠিক আছে, আবার ভালোভাবে বলছি, যদি কেউ তোকে বলে যে 1 মোল H2 এর ওজন কত, 1 মোল H2 হলো অ্যাটমিক ওয়েট কত, সরি মলিকুলার ওয়েট কত, এখানে আমি এইমাত্র করলাম 2 গ্রাম, 2, তাহলে তুই লিখবি 2 গ্রাম। ঠিক আছে, এই জিনিসটা জানিস তো, এটা কিন্তু মোলার কনসেপ্ট, ছোটবেলার জিনিস, না জানলে কিন্তু অনেক কিছু করতে পারবি না। যদি কেউ না জানিস এক্ষুনি বল, আমি বলে বুঝিয়ে দেবো, শিগগির বল। না বল, যদি চুপ করে থাকিস তাহলে আমি বুঝে নেবো তোরা সবাই সব কিছু জানিস, আর তারপরে আমি কোশ্চেন করা শুরু করবো। সেজন্য আমি একবার তাও গো থ্রু করে দিলাম, যদি ভুলে গিয়ে থাকিস। ত্রিনা জানিস তো, পরে গিয়ে বলবি না কিন্তু, হ্যাঁ শুনতে পেলাম না কিন্তু তোর কথা। বললাম জানিস তো এই ব্যাপারটা, মোল। আমি বললাম যে কোন ব্যাপারটা, আমি শুনতে পাইনি এটা। তুই এতক্ষণ ধরে এটা নিয়ে পড়ছিলাম, তুই বলছিস কোন ব্যাপারটা, এই যে এই গল্পটা, হ্যাঁ যেটা নিয়ে পড়াচ্ছি সেটা নিয়েই তো জিজ্ঞেস করবো, এই 1 মোলের সাথে কোন কি রয়েছে। মোল 1 মোল কি জিনিস, মোলার কনসেপ্ট কি জিনিস, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবি। যাই হোক, তাহলে আমি যাচ্ছি, তোরা যখন জানিস আমার কিছু বলিস না। স্যার বলছি যে ভিডিওটা কি রেকর্ডেড থাকবে? ভিডিও তো রেকর্ড থাকবে, তুমি কোথায় খেলতে যাবে এখন? না স্যার এখানেই রয়েছে, কিন্তু প্রথম থেকে যেটা শুনতে পাইনি তো এর জন্য বললাম। ও হ্যাঁ থাকবে, সব রেকর্ড থাকবে, 2 দিন পর সমস্ত ক্লাসের রেকর্ডিং পাবে, চাপ নিও না। এখন আমরা জমিয়ে রাখছি 2 দিন, তারপরে সমস্ত কিছুই দেয়া হবে। আমাদের একটা সমস্যার জন্যই এই ঝামেলা। যাই হোক, তো অনেক সময় ডি এর সঙ্গেও করা হয়, যে এখানে ডি মানে হলো এদের ডেনসিটি অফ যে কোনো গ্যাসের ডেনসিটিকে ইউজ করা হয়।
মোল কিন্তু সবাই জানিস, আমি ধরে নিয়ে এগোচ্ছি, এরপরে যদি বলিস যে আমি পারবো না বা বুঝতে পারছি না, তখন কিন্তু দেখিস, বলে দিলাম, ঠিক আছে। ওই সিম্পল হিসেব থেকে যদি করা হয় তাহলে এই জিনিসটা অনেক সময় দেখা যায় যে প্রেশার ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডেনসিটি, মানে প্রেশার যদি ইনক্রিজ করে ডেনসিটিসগুলো বেশি করে চাপ দিলে গ্যাসের যেটা হয় ভলিউম কমে যায়, ডেনসিটি বেড়ে যায় স্বাভাবিকভাবে। ভাব একটা জায়গায় মাস সেম আসে, এবার যদি এর ভলিউম কমে যায় তাহলে কী হবে, ডেনসিটি অবভিয়াসলি বেড়ে যাবে, সেটাই আর কিছু। তো এরকম একটা চাপ নেই। আচ্ছা, আর একটা জিনিস তোদের আমি একবার দেখিয়ে দিই, সেটা হলো এই জিনিসটা যদিও অন্য চ্যাপ্টারে বেশি আছে, সেটা হলো ডাল্টনের ল অফ প্রেশার, ঠিক আছে, পার্শিয়াল প্রেশার, ডাল্টনের ল অফ পার্শিয়াল প্রেশার। আমাকে আমি জানি না তোরা পার্শিয়াল প্রেশার ব্যাপারটা কতটা ভালো করে জানিস, তবে ব্যাপারটা একটু কনসেপচুয়াল, অনেকটা ক্ষেত্রে একটু কনসেপচুয়াল হয়। দেখ, আমরা সব সময় এতক্ষণ ধরে ক্যালকুলেট করে আসি একটা গ্যাসের প্রেশার, ধর এখানে হাইড্রোজেনের প্রেশার, ওপাশে নাইট্রোজেনের প্রেশার, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের চারপাশে যা অবস্থা যেভাবে আছে তাতে কি দেখা যায়, তাতে দেখা যায় যে সমস্ত রকম গ্যাস মিশিয়ে আছে। যেমন এয়ারে কি থাকে, একটা ধর H2 প্লাস N2 প্লাস O2 প্লাস CO2, এরকম আরও 4-5 রকমের জিনিসপত্র মিশে আছে আমাদের এই চারপাশে। তো মিশে যখন থাকে, তো এক একটা গ্যাস, যে কোনো একটা গ্যাস অ্যাট এ টাইম কি পরিমাণ প্রেশার দেয় তাকে তার পার্শিয়াল প্রেশার বলে। আরও একবার বলছি, গ্যাসের একটা মিক্সচার আছে, এটা হলো একটা নর্মাল গ্যাস মিক্সচার, এতগুলো গ্যাস রয়েছে, ঠিক আছে, ধর এই 4টে গ্যাসই রয়েছে আমাদের চারপাশে, যে নর্মাল এয়ার রয়েছে ধরে নিচ্ছি এই 4টে গ্যাসই আছে। তো এই গ্যাসটার প্রেশার ধর 10 বার, ঠিক আছে, 10 বার ও প্রেশার দিচ্ছে। তো 10 বার প্রেশার দিলে এর মধ্যে দেখবি যে হাইড্রোজেন প্রেশার দিচ্ছে 1 বার, নাইট্রোজেন প্রেশার দিচ্ছে ধর 7, ঠিক আছে, অক্সিজেন প্রেশার দিচ্ছে ধর 1.5, আর কার্বন ডাই অক্সাইড দিচ্ছে 5। এটা দেখলেই তোরা বুঝতে পারবি ব্যাপারটা কী জিনিস আছে। তো হাইড্রোজেনের প্রেশার পার্শিয়াল প্রেশার হলো 1 বার, নাইট্রোজেনের পার্শিয়াল প্রেশার হলো 7 বার, অক্সিজেনের 1.5 বার, আর কার্বন ডাই অক্সাইডের 0.5 বার, আর সমস্ত গ্যাসের হলো 10 বার। দিস ইজ কল্ড টোটাল প্রেশার বা পিটি, আর দিজ আর কল পার্শিয়াল প্রেশার, ঠিক আছে। তো বয়েল ডাল্টন এটাই বলেছিল যে যে কোনো একটা গ্যাস আলাদা আলাদা করে যে প্রেশার দেয় সেটা অ্যাড করলে ওই মিক্সচারের টোটাল প্রেশার পাওয়া যাবে। বোঝা গেছে পার্শিয়াল প্রেশার কি জিনিস? না আমি আবার বলবো, যে কোনো একটা গ্যাসের মিক্সচারের মধ্যে একটা গ্যাস যতটা প্রেশার তাকে তার পার্শিয়াল প্রেশার বলে। দেখ, যে কোনো একটা গ্যাসের মিক্সচার রয়েছে, তোর কাছে ধর আমাদের এয়ারের মধ্যে কি থাকে, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন মিশিয়ে রয়েছে, ঠিক আছে। এবার কোনো কিছুর উপর প্রেশার কতটা দিচ্ছে সেই এক্স্যাক্ট গ্যাসটা, ঠিক আছে। এখানে ধর আমি যেমন তোদের একটা এক্সাম্পল দিলাম যে হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড মিক্সচার রয়েছে, ঠিক আছে। টোটাল প্রেশার গ্যাস মিক্সচারের হলো 10 বার, কিন্তু যদি আমরা আলাদা করে দেখি, হাইড্রোজেন একা যে প্রেশারটা ইনার্ট করছে সেটাকে হলো 1 বার, নাইট্রোজেন দিচ্ছে 7 বার, অক্সিজেন দিচ্ছে 1.5 বার, আর কার্বন ডাই অক্সাইড দিচ্ছে 0.5 বার। তো যে কোনো গ্যাস মিক্সচারে একটা এক্স্যাক্ট গ্যাস যে প্রেশারটা দেয় তাকে তার পার্শিয়াল প্রেশার বলে। আর সেই পার্শিয়াল প্রেশারগুলোকে ধর 4টে গ্যাস রয়েছে, এদের প্রত্যেকের পার্শিয়াল প্রেশারকে যদি তুই অ্যাড করিস তাহলে টোটাল গ্যাসের যা প্রেশার সেই সমান পাওয়া যাবে। এটাই হলো পার্শিয়াল গ্যাসের নিয়ম।
বোঝা গেল? টোটাল পিটি ইজ ইকাল টু পিএ প্লাস পিবি প্লাস পিসি বা পিডি, মানে আলাদা আলাদা করে যাদের যে কটা গ্যাস রয়েছে তাদের মিক্সচার, আর কিছু না। এটাকে বলা হয় ডাল্টনস ল পার্শিয়াল প্রেশার। আরে পার্শিয়াল প্রেশার মানে কিছু না, অত চাপ নেওয়ার কিছু নেই। পার্শিয়াল প্রেশার মানে এখানে বলার চেষ্টা করছে যে একটা গ্যাস মিক্সচারের মধ্যে প্রত্যেকটা গ্যাস আলাদা আলাদা করে নিজে থেকে যে রকম প্রেশার দেয় তাকে। যেমন ধর, আরও যদি তোদের বুঝতে অসুবিধা হয়, তোরা ধর 4জন 5জন এখানে রয়েছিস, ক্লাস করছিস, ঠিক আছে? এখানে ছোড়াটা কোথায় গেল, অভিজিৎ? যাই হোক, তো তোরা ধর 4জন 5জন ক্লাস করছিস, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তোরা 4জন যখন ক্লাস করছিস, তোরা টোটাল মার্কস তুলেছিস এক্সামে 100-100-র মধ্যে কেউ ধর 30 পেয়েছিস, কেউ 20 পেয়েছিস, কেউ 10 পেয়েছিস। তো তোরা আলাদা আলাদা করে যেটা নাম্বার পেয়েছিস তাকে আমি বলছি পার্শিয়াল মার্কস, আর কিছু না। তো এক্স্যাক্টলি এরকমভাবে যে কোনো একটা গ্যাস আলাদা করে যে মার্কস দেয় বা যে প্রেশার দেয় তাকে আমরা তার পার্শিয়াল প্রেশার বলি। বোঝা গেল পার্শিয়াল প্রেশার কি জিনিস? হ্যাঁ চিনা, কি বলছিস? ঠিক আছে অর্ক, আদিত্য, বোঝা গেছে পার্শিয়াল প্রেশার কাকে বলে? ইয়েস স্যার। ল অফ ডিফিউশন এই মোমেন্টে তোদের এখন না জানলেও চলবে। এবার আমরা ছোট ছোট করে এইগুলো দেখতে চাই। এটা কোশ্চেন অ্যান্সারও দিয়ে দিয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। এগুলো ইজি কোশ্চেন, এগুলো কোনো চাপ নেই। এটা একটা এক্সাম্পলের মতো দিয়ে রেখেছে। তো এ 15 লিটার cylinder of argon gas is connected to an evacuated 23.5 liter 235 liter tank. Its final pressure in is 750 mmHg. What must have been the original gas pressure in the cylinder? ঠিক আছে, তো ভলিউম বলে দিয়েছে প্রথমে 15 লিটার সিলিন্ডার ছিল আর্গন, এটা কানেক্ট করা রয়েছে 23.5 লিটার একটা ট্যাঙ্কের সঙ্গে। এই ফাইনাল প্রেশার, আলটিমেটলি প্রেশার বেরোলো ওদের 750 mmHg, ঠিক আছে। হোয়াট মাস্ট হ্যাভ বিন দ্য অরিজিনাল গ্যাস প্রেশার, তাহলে অরিজিনাল গ্যাস প্রেশার কত সেটা বলতে বলেছে। তো একদম সিম্পল জিনিস, P1 ইজিক্যাল টু P2 V2, এটা ছাড়া কোনো অসুবিধাই হওয়া উচিত না। তো সিম্পলি P1 V1 ইজিক্যাল টু P2 V2, একদম ইজি জিনিস, এখানে বলেই দিয়েছে। এই ধরনের ম্যাথ করতে গেলে প্রথমে লিখে নিবি এরকম, V1 প্রথমে কি রয়েছে 15 লিটার, V2 এখানে একটা জিনিস বললো কানেক্ট করা রয়েছে, কানেক্টেড টু এ ইভ্যাকুয়েটেড মানে হলো তোর ভ্যাকিউম 235 লিটার ট্যাঙ্ক। তো এখন টোটাল ভলিউম কত, আগের 15 প্লাস এখনের 235, সব মিলিয়ে 250 লিটার ভলিউম রয়েছে। আর P1 ফার্স্টের P আমাদের বের করতে হবে, নেক্সটের Pটা আমরা জানি সেটা হলো 450 mm। তো আলটিমেটলি আমরা সব করে বের করে নিলাম। একটা মজার জিনিস দেখ, এখানে ATM এ দিয়েছে, mmHg-তে দেয়নি। তাই পার্সোনালি বলবো এত চাপ ফাপ না নিয়ে একটা জিনিস করে নিবি, প্রথমে P2 mmHg-তে বের করে নিবি, P1 mmHg-তে বের করে নিয়ে সেটা ATM-এ ট্রান্সফার করে নিবি, আর কিছু না। তো mmHg-র সঙ্গে ATM-এর সম্পর্ক কি কেউ জানিস? 760 mmHg is equal to 1 ATM, ঠিক আছে, এটা মনে রেখে দিস, আর কোনো ব্যাপার না। 760 mm of Hg মানে হলো 180, যদি কারোর অসুবিধা হয়, একদম সোজা জিনিস। কর তো এটা, নেক্সটটা কর, দেখি কেমন পারিস, খাতা কলমে লেখ এটা। ক্যালকুলেট দ্য রেজাল্টিং টেম্পারেচার চেঞ্জ, এই নাম্বার 2টা, এটা কর, এটা লিখে নে, এক্ষুনি কেটে যাবে।
কেটে যাওয়ার পরে আমি অ্যান্সার জিজ্ঞেস করব। এটা লিখে ভাই, লিখে কর, এক্ষুনি কেটে যাবে 1 মিনিট পর, তারপর আমি অ্যান্সার জিজ্ঞেস করব। স্যার কোয়েশ্চেনটা একটু পড়ে বলতে পারবে? আমার স্ক্রিনটা অনেক হেভি আছে, পড়া যাচ্ছে না। করতে পারছিস না? ক্যালকুলেট resulting temperature change if 52 decicube sample of gas at 52 degree centigrade is isobarically expanded at 104 decimeter cube. অপশন হলো 100K, 200K, 298K আর 340K। চেষ্টা করছিস আদৌ? তাড়াতাড়ি কর, সোজা কিন্তু, একদম সোজা। স্যার 4। 4? এখানে কোনোটার সঙ্গে 4 লেখা আছে? হুম, ভালো করে পড় কি বলেছে। রেজাল্টিং টেম্পারেচার চেঞ্জ ইন ইফ 52 ডেসিমিটার কিউব। তো প্রথম জিনিসটা যেটা বলে দিয়েছে যে এখানে কি কি প্রবলেম আছে। এখানে বলেছে রেজাল্টিং টেম্পারেচার, তো টি জানতে চেয়েছে, T2 রেজাল্ট, তার মানে T2 কত জানতে চেয়েছে। কি কি দিয়ে দিয়েছে? V1 দিয়ে দিয়েছে, V2 দিয়ে দিয়েছে, সরি
আর T2 দিয়ে দিয়েছে, তাহলে তো একদম সোজা না, এ তো একদম ইজিলি বলে দিয়েছে যে V1 T1 ইজিক্যাল টু V1 বাই T1 ইজিক্যাল টু V2 বাই T2 দিয়ে যদি করিস, আইসোবারিক বলে দিয়েছে, তার মানে হলো টেম্পারেচার প্রেশার আলাদা ডিফারেন্স হবে না, ঠিক আছে। এই দেখ একদম সোজা জিনিস। আর সবসময় টেম্পারেচার কেলভিন দিয়ে করতে হবে। কনস্ট্যান্ট পি, প্রেশার সেম। আইসোবারিক মানে হলো যেখানে প্রেশার সবসময় সেম থাকবে। V1 বাই T1 ইজিক্যাল টু V2 বাই T2, তো সিম্পলি বেরিয়ে দিয়ে যায় সোজা। T2 মানে হলো 596 কেলভিন, তো আলটিমেটলি অ্যান্সার কত এখানে 3 নম্বর, তো এটা হবে অ্যান্সার 298। একদম সোজা, এটা তো সময় লাগা উচিত না একদমই। আগের বছর স্যার 596টা কোথা থেকে আসলো? হ্যাঁ এই ক্যালকুলেট করেছে, আর ওরা ক্যালকুলেট করে করেছে, আর কিছুই না। এইটা দেখ না, V1 বাই T1 ইকুয়াল টু V2 বাই T2, এটা তো ফর্মুলা হবে। তো V1 প্রথমে কত বলেছে 52, T1 কত বলেছে এই তোর 52 ডিগ্রি সেন্টিগ্রেড। 52 ডিগ্রি সেন্টিগ্রেড আবার নিচে লিখে দিস না, কত লিখবি 273 প্লাস 52 যত হবে সেটা, তো আমি আর ওটা লিখতে যাচ্ছি না। 273 প্লাস 52 ইজিক্যাল টু V2 কত বলে দিয়েছে 104, আর T2টা আমাদের বের করতে হবে T2। তো এই ক্যালকুলেশনটা করে ওরা 596 কেলভিন, ঠিক আছে, সোজা জিনিস। এই চ্যাপ্টারটা একদম ইজি, বাট আমি জানি না তোরা কেন পড়িসনি, হয়তো আগের বছর এরকমভাবে ছিল না। নেক্সটটা ইজিক্যাল টু পিভি ইজিক্যাল টু এনআরটি দিয়ে করতে বলেছে। মোলার মাস বের করতে বলেছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা নেক্সট থিওরি যেটা আছে সেটা হলো তোর কাইনেটিক থিওরি অফ গ্যাস, ঠিক আছে। কাইনেটিক থিওরি অফ গ্যাস কি জিনিস দেখ, এতক্ষণ ধরে আমরা যে গ্যাসের লগুলো পড়লাম না, সেই লগুলো অ্যাকচুয়ালি হলো তোর ভালো গ্যাসের জন্য, আরও ভালো করে বললে হয় আইডিয়াল গ্যাসের জন্য। এই গ্যাসের থিওরিগুলো আসলে আমাদের যে নর্মাল বা রিয়েল গ্যাস আছে, যেমন আমাদের চারপাশে এয়ার, হাইড্রোজেন, নাইট্রোজেন, এরা এই লটা সবসময় মানে না, ব্যাস অনেকটা সময়ই মানে না, মানে রাজি নয় মানতে। তো তার অনেকগুলো কারণ আছে, তার অনেকগুলো কারণ হলো কারণ আমরা যেভাবে এক্সপেক্ট করি এদের কাজ করতে, তার অনেকগুলো প্রবলেম চলে আসে, যাতে এরা সেইভাবে আর কাজ করতে চায় না। কেন করতে চায় না সেটার কারণ হলো এই কাইনেটিক থিওরি। বার্নৌলি এই থিওরিটা দিয়েছিল অনেক সময়, আর পরে অনেকেই আবার দিয়েছিল, দেখতেই পাচ্ছিস সেলসিয়াস, ম্যাক্সওয়েল, এরা অনেকেই এই জিনিসটা বলেছিল। তো বেসিক্যালি ব্যাপারটা হলো এতদিন ধরে ভাবা হতো যে গ্যাস একজন আরেকজনের সঙ্গে দৌড়াদৌড়ি করছে, ঠিক আছে, কিন্তু কাইনেটিক থিওরিতে বলা হয় যে গ্যাসের যে পার্টিকেলগুলো আছে সেগুলো যাচ্ছে, দেওয়ালে ধাক্কা খাচ্ছে, আবার ফিরে আসছে, বা দুটো গ্যাসের মলিকিউল একজন আরেকজনের সঙ্গে ধাক্কা খাচ্ছে, এরা যখন দেয়ালে ধাক্কা খাচ্ছে তখন আবার ফিরে আসছে, আর ফিরে এসে অন্য মলিকিউলকে ধাক্কা মারছে। তো এরা সবসময় লাফালাফি করতে রয়েছে, যেটা লিকুইড বা সলিডের মধ্যে হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে, বা হয়ই না বলতে গেলে। লিকুইডে কিছুটা হয়, সেটা খুব কম লেভেলে, সেটার জন্য অনেকগুলো প্রবলেম হয়। এখানে অন্য কারণে হয়, গ্যাসের মধ্যে অনেক বেশি কারণ হয়, বেসিক্যালি এক্সট্রা ফোর্স দেখা যায়। আর যেহেতু এরা কোয়ান্টাম লেভেলে হয়, বা কোয়ান্টাম মানে খুব ছোট লেভেলে হয়, এদের এনার্জি লস হয় না, ঠিক আছে। কেন হয় না, কী জন্য হয় না, সেটা আমার এখন তোদের বলে লাভ নেই, বাট বেসিক্যালি এরা আনলিমিটেড সময় ধরে একজন আরেকজনকে গুঁতো দিতে থাকে। তো যে ফোর্সটা অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল তার থেকে বেশি ফোর্স বা ইন্টারেক্টিভ ফোর্স দেখা যায়, এটাই হলো আলটিমেটলি কাইনেটিক থিওরি, আর কিছু না। এখানে দেখ লিখে দিয়েছে গ্যাসিয়াস মলিকিউল আর কনসিডার্ড টু বি point masses, the volume of a molecule gas is negligible as compared to the volume of gas, মানে যে কোনো মলিকিউলের যা ভলিউম থাকে অ্যাকচুয়াল পুরো গ্যাসের ভলিউমের থেকে অনেক কম থাকে,
আলটিমেটলি ঘোরাফেরা করে, এইসব করে, এদিক ওদিক করে। এই থিওরিটা কখনোই মানে পড়তে দেবে না তোদের কোনোভাবেই। তো জাস্ট জানানোর জন্য আমি তোদের বলে দিলাম যে আলটিমেটলি এই গ্যাসের মধ্যে এইগুলো জাস্ট মুভমেন্ট করতে পারে, আর মুভমেন্ট যখন করে এটা একজনের ঘাড়ের উপর আরেকজন ওঠে, এ আরেকজনকে গুঁতো মারে, এই গুঁতোগুতি করে এরা নিজেদের মধ্যে অ্যাকচুয়াল যে ভলিউমটা হওয়া উচিত তার থেকে বেশি বা কম হয়ে যায় ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশান অর টেম্পারেচার। যদি টেম্পারেচার বেশি থাকে এরা অনেক বেশি লাফালাফি করা শুরু করে, তখন এরা কাইনেটিক এনার্জি বেড়ে যায়, যেটা হওয়ার কথা তার থেকে উল্টে আরও বেড়ে যায়। এটা একটা থিওরি, দিস ইজ নট অ্যাকচুয়ালি পারফেক্টেড থিওরি, এটা একটা থিওরি, এটা একটা মেনে নেওয়া হয়। আর এই থিওরিটার উপরে বেস করে এই যে জিনিসগুলো তোরা দেখতে পাচ্ছিস চোখের সামনে, দিজ আর রিয়েলি নট ইম্পর্টেন্ট, মানে এগুলো কোনো এক্সামেই কোথাওই আসে না। তো বিশেষ করে নিটে তো একদমই আসে না। তো এটা তোদের সিলেবাসের মধ্যেও ওইভাবে নেই, তোরা বই খুললেও দেখতে পাবি তোদের সিবিএসসির বই যদি খুলিস, আইসিএসসির মধ্যেও অনেক থাকে না, আমি আজ পর্যন্ত দেখিনি। তো কিছু কিছু স্পেশাল জায়গায় আসে, এইটা ইকুয়াল কোলিশন ডায়ামিটার, কোলিশন নাম্বার একদমই থাকে না। যেটা থাকবে তোদের দিনের শেষে সেটা হলো একটা আলটিমেট ইকুয়েশান, ঠিক আছে? সেটা হলো রিয়েল গ্যাসের ইকুয়েশান। রিয়েল গ্যাসের ইকুয়েশানের উপরে পুরো জিনিসটা ম্যাটার করে, মানে বেশ কিছু ছোটোখাটো ম্যাথামেটিক্যাল ফর্মুলা তৈরি করা হয়, আর কিছুই হয় না। তো এই সিপিসিভি এই জিনিসটা একটু মাঝে মধ্যে দেওয়া হয়, বাট অ্যাগেইন ইটস খুবই অল্প, খুবই সামান্য, অতটা চাপের কিছু নেই। আমি তোদের দেখিয়ে দিচ্ছি ব্যাপারটা। কাইনেটিক থিওরি রিয়েল গ্যাসটা কোথায় দিল, এইটা, ঠিক আছে? এটা দেখ, এই রিয়েল গ্যাসের এই সমস্যাটা পিভি ইজিক্যাল টু এটা ভালো করে দেখ। অ্যাকচুয়ালি এরকম হওয়া উচিত, কিন্তু গ্যাসগুলো এরকম এরকম অদ্ভুত অদ্ভুত সিনারিও দেয়, ঠিক আছে? আর রিয়েল গ্যাস হলে সোজা হতো, কিন্তু আইডিয়াল আমাদের যে রিয়েল গ্যাস বলছি, আইডিয়াল গ্যাস হলে সোজা হতো, সেটা না হয় এরকম টেরা বেঁকা হয়। আর এটা হওয়ার অন্যতম রিজনই হলো এই কাইনেটিক থিওরি। এই কাইনেটিক থিওরির জন্য অনেক বেশি সমস্যা, কাইনেটিক থিওরির জন্য না, মানে এটা একটা থিওরি যে কেন হয় সেটা বোঝানোর জন্যে কাইনেটিক থিওরিটা বলেছিল। আর এটা বুঝতে গিয়ে ওরা কারেকশান করে, কীরকম কারেকশান করে, এদের ভলিউম আর প্রেশারের একটা কানেকশান আছে। সেই কারেকশানটা হলো ভি এর থেকে এন বি মাইনাস করা। এন হলো নাম্বার অফ মোল অবভিয়াসলি, বি হলো একটা কনস্ট্যান্ট যেটা তোর গ্যাস ওয়াইজ ভ্যারি করে। নেক্সট হলো এদের প্রেশারের উপরেও একটা কলিশন করে। আলটিমেটলি এত কিছু না বলে যেটা তোদের মনের মধ্যে মুখস্থ করে রাখতে হবে সেটা হলো এটা। এত কিছু পড়ার পরে এইটুখানি তোদের মুখস্থ করে রাখতে হবে, এটা একদম সত্যি কথা। পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইজ ইকাল টু এন আর টি। এখানে এ আর বি ক্যাপিটাল ছোটো হাতে যে এ আর বি লেখা রয়েছে দে আর কনস্ট্যান্ট, ঠিক আছে? এটা কারেকশন করে নিয়েছে, এত ক্যালকুলেশন করে আলটিমেটলি এটা করা হয়েছে। এটার বাইরে বেশি ভাবতে যাস না, গেলে কিন্তু অসুবিধা হবে, কারণ এখানে অনেক কিছু আছে যেগুলো তোদের কোনো কাজে লাগবে না, আর কোনো কারণ না। এই চ্যাপ্টারটা একদম ছোট, এটা নিয়ে একদম চাপ নিস না। তো এটাকেই বলা হয় ভ্যান ডার ওয়াল ইকুয়েশন, ঠিক আছে? কারেক্টেড ইকুয়েশন বা ভ্যান ডার ওয়াল ইকুয়েশন। আর কিছু এটার স্পেশাল কেস আছে, অতটা চাপ পাবেন নয়। বয়েলস টেম্পারেচার, প্রেশার এইগুলো অতটা লাগে না। আমি কতগুলো কোশ্চেন অ্যান্সার তোদের করিয়ে দিই যাতে তোদের বুঝতে কোনো অসুবিধা না হয়। দেখ এখানে দেখ, এই কোশ্চেন ধরনের কোশ্চেনগুলো তোদের আসতে পারে। এই চ্যাপ্টারটা থেকে নিটের কোশ্চেন খুব কম আসে, সুতরাং চাপ নিস না, ঠিক আছে? এটা বোরিং মনে হচ্ছে না? খুব মনে হচ্ছে কেমন একটা কি রয়েছে, এটা একটু বোরিং, কিছু করার নেই, মানে এটা আমার কেন, কারোর কিছুই করার নেই। তোদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কোশ্চেন করে দে, আমি এর একটা ইলাবোরেটেড নোট তোদের দিয়ে দিচ্ছি গ্রুপের মধ্যে, দেখে নিস। যদি এক্সট্রা কিছু মনে হয়, এটা তোদের স্টাডি ম্যাটেরিয়াল, তো এটার মধ্যে কোশ্চেন অ্যান্সারগুলো রয়েছে। কিছু প্রশ্ন থাকলে আমাকে করে নে, হ্যাঁ? এটা চ্যাপ্টারটা একটু বোরিং, মানে কিছু করার নেই, মানে এটাই মজা করার মতো কোনো জায়গা নেই। ইন্টারেস্টিং এরিয়াগুলো সত্যি তোদের কাজে লাগবে না, ওটা পড়ালে অনেক বেশি টাফ হয়ে যাবে। সেই জন্য আমি
পড়াচ্ছি না, আর কিছুই না, উল্টে একটু তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি যাতে তোদের তাড়াতাড়ি ব্যাপারটা শেষ হয়। এটা নিয়ে তো চাপ দিস না, হ্যাঁ, আমি তাও কোশ্চেন অ্যান্সারগুলো করিয়ে দিচ্ছি। দেখ কোশ্চেনটা পড়ে, দেখতে পাচ্ছিস তো সবাই? দাঁড়া, স্যার একটু হেজি আসছে। দেখ তো এবার, দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার এবার ঠিক আছে। দেখ পর এটা, 1 mole of CCl4 carbon tetrachloride vapor at 77 degree centigrade occupies a volume of 35 liter। তো কি বলছে, কার্বন টেট্রাক্লোরাইডের একটা ভেপার, বেসিক্যালি গ্যাস। আচ্ছা তোরা কি কেউ জানিস ভেপার আর গ্যাসের মধ্যে ডিফারেন্স কি? আমি কি এটা বলেছি তোদের? এটা তোদের সিলেবাসে নেই, এটা হলো অ্যাকচুয়ালি থার্মোডাইনামিক্সের কোশ্চেন। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ ভেপার অ্যান্ড এ গ্যাস? তো তোরা অলরেডি জানিস, আমি এটা বলে দিচ্ছি, যদি কোনো লিকুইডকে, যদি কোনো গ্যাসকে আমরা প্রেশার দিই তাহলে কি হয়, ওর ভলিউম কমে একটা সময় ওরা লিকুইড হয়ে যেতে পারে, ঠিক আছে? বাট প্রবলেমটা হলো দিস ইজ নট ট্রু ফর এভরি টাইম। যদি ওদের টেম্পারেচার একটা লিমিটের নিচে নামানো না হয় তাহলে তুমি বাবা যতই প্রেশার দাও না কেন ও কখনোই লিকুইড হবে না, ঠিক আছে? আমরা সবাই জানতাম এটা, যে প্রেশার দিয়ে অনেক সময় লিকুইড তৈরি করা যায় গ্যাসকে, কিন্তু ব্যাপারটা সবসময় সত্যি নয়। ওদের একটা মিনিমাম টেম্পারেচারে আনতে হবে, তার নিচে ওকে তুমি প্রেশার দিয়ে লিকুইড করতে পারে। তার উপরে যদি ওর টেম্পারেচার থাকে, তুমি যতই চেষ্টা করো না কেন, যতই প্রেশার দাও না কেন, ও কোনোদিনই লিকুইড হবে না। অ্যান্ড দ্যাট প্রেশার অর দ্যাট টেম্পারেচার ইজ কল্ড ক্রিটিক্যাল টেম্পারেচার, ঠিক আছে? সিলেবাসের নেই, জাস্ট বাইরের গল্প। তো যদি কোনো গ্যাস ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে থাকে, ওদের টেম্পারেচার ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে থাকে, দেন দে উইল বি কল্ড ভেপার। যদি এদের উপরে থাকে দেন দে উইল বি কল্ড গ্যাস। আরও ভালোভাবে বলতে, ভেপারকে যদি প্রেশার দেওয়া হয় সে লিকুইড হতে পারে, কিন্তু গ্যাসকে যতই প্রেশার দাও না কেন সে লিকুইড হবে না। বোঝা গেছে ভেপার আর গ্যাসের মধ্যে সম্পর্ক কি বা ডিফারেন্সটা কি? আমরা সবসময় ভেবে নিই যে ভেপার মানে শুধু জলের থেকেই বেরোবে, যা হঠাৎ করে বেরোবে, ব্যাপারটা সেটা নয়। ভেপার মানে হলো যে গ্যাসের টেম্পারেচার ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে থাকে। এগুলো কেন হয় এক্ষুনি জেনে লাভ নেই, পর যদি কেউ ইঞ্জিনিয়ারিং পড়তে পড়তে যাস পরে বুঝতে পারবি, এখন জেনে লাভ নেই। আর যদি খুব ইচ্ছা থাকে জানার, আমার কাছে বলিস, আমি বলে দেবো। তো এই ভেপার অ্যাট 77 ডিগ্রি অকুপাইস এ ভলিউম অফ 35 লিটার। তাহলে কিছু ইনফরমেশন আমরা এখান থেকে পেলাম। টেম্পারেচার T1 হলো 77 ডিগ্রি, ভলিউম 35 লিটার। এই ভ্যান্ডারওয়াল কনস্ট্যান্ট এ, আচ্ছা ছোটো হাতের এটা সবসময় বলে দেবে, এ আর বি সবসময় বলে দেবে। এ বলে দিয়েছে, বি বলে দিয়েছে, দেন ক্যালকুলেট দ্য কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর জেড, ঠিক আছে? এবার এই কম্প্রেসিবিলিটি ফ্যাক্টরটা কি জিনিস আমি একবার তোদের দেখিয়ে দিচ্ছি। তো বেসিক্যালি কম্প্রেসিবিলিটি ফ্যাক্টরটা দেয়নি কেন, যাক আমি বলে দিচ্ছি কম্প্রেসিবিলিটি ফ্যাক্টরটা কি জিনিস। তো কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর মানে হলো অনেক সময় থাকে, মানে অনেক জায়গাতেই থাকে যে ওর যে প্রেশার, ঠিক আছে, প্রেশার কারেকশান যেটা থাকে সেটাকে বেসিক্যালি ওর কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর বলা হয়। অত চাপ মাথায় নিয়ে লাভ নেই, এইটা ঠিক আছে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর, আর কিছুই না। কিন্তু এটা তো দেওয়া উচিত, কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর দিল না কেন? আমি একবার দেখে বলছি। হ্যাঁ, কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর বেসিক্যালি ওদের যে এরর ক্যালকুলেশনটা থাকে সেটাকেই বলা হয়, মানে কতটা ও অন্যর থেকে বাইরে হয়, আর কিছুই না। তো যদি প্রেশার খুব কম থাকে, তো দেখ
যদি প্রেশার খুব কম থাকে তাহলে ভি এর সঙ্গে ওই ভি মাইনাস এনবি এটা দেয়নি, যেটা থাকে বি এর ক্যালকুলেশনটা করেনি, সেই হিসেব থেকে ওরা এই ক্যালকুলেটরটা করেছে। তো কম্প্রেসিবিলিটি মানে হলো প্রেশারের কত ডিফারেন্স সেটা এখানে করেছে, আর কিছুই করেনি। এটা বুঝতে তোদের একটু অসুবিধা হবে কারণ এই সেক্টরটা না বোঝার জন্য। আমি নেক্সটটা করাচ্ছি, এটা আমি পরে দেখে দেখাচ্ছি তোদের। এটা খুঁজে দেখতে হবে আমাকে এই সাইড থেকে। নেক্সট হলো ক্যালকুলেট দ্য প্রেশার। হ্যাঁ, এটা অনেক বেশি ইজিলি করা যেতে পারে। Calculate the pressure exerted by 1 mole of carbon dioxide at 273 K. If A is given, assume that the volume of occupied CO2 molecule is negligible. তার মানে এর ভলিউম নিয়ে অত চিন্তা করতে বারণ করেছে। ভলিউম নিয়ে যখন চিন্তা করতে বারণ করেছে তো অত বেশি নেগলিজেবল যখন বলে নিয়েছে তো ছোট বিটা জিরো, নিয়ার টু জিরো ধরে নিয়েছে। সেম জিনিসই আগেরটায় করা হয়েছিল, এটা একটা অন্য ব্যাপার আছে। কম্প্রেসিবিলিটি ফ্যাক্টরটা এখানে নেই কেন আমি বুঝতে পারছি না। তো পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার এটা দেবো, ভি মাইনাস এন বি। এখানে যেহেতু বি ইজ ভেরি নিয়ার টু জিরো তো আলটিমেটলি সরি বি ইজ ভেরি নিয়ার টু জিরো অর টেন্স টু জিরো, তো ওটাকে আমরা সরিয়ে দিলাম। তো সরিয়ে দিয়ে এখানে এটা ক্যালকুলেশন করা শুরু করলাম, প্রত্যেকটা জায়গার প্রত্যেককে বসিয়ে দিলাম। এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, এন স্কোয়ার এর ভ্যালু এটা বসিয়েছে, ওরা একবারে লিখেছে, ভুল বুঝিস না কেউ। 1 আর ইন্টু 273 ওর টেম্পারেচার এখানে বলে দিয়েছে। তো এখানে প্রেশার হলো 0.9928 ATM। কোশ্চেন তোদের লেভেল এরকমই থাকবে এই চ্যাপ্টার থেকে, এর বেশি থাকবে না। শুধু একটা জিনিস বলছি, একটু ক্যালকুলেশনটা করিস। হ্যাঁ, ওই যোগ বিয়োগ গুণ ভাগ যেটাকে বলা হয় অ্যাডিশনাল, সেটা কিন্তু একটু হাতে তাড়াতাড়ি করার প্র্যাকটিস করে নিস। কিছু কিছু ম্যাথামেটিক্যাল প্রবলেম আছে না, কিন্তু সমস্যা হবে। পার্সোনালি যদি সত্যি আমার কাছে জিজ্ঞাসা করিস, আমি তোদের একটা জিনিস বলবো, মাথায় রাখিস আর এটা মাথার মধ্যে ঢুকিয়ে রাখ। নিটে বা জেইতে যে এক্সামই দিতে বসিস না কেন, যদি দেখিস গ্যাসেস লয়ের থেকে তোদের প্রবলেম দিয়েছে, মানে এই ধরনের ম্যাথমেটিক্যাল নিউমেরিক্যাল প্রবলেম দিয়েছে, সবার লাস্টে করবি, ঠিক আছে? আগে করতে যাবি না। তার কারণ হলো দেখতে একটু এক দুবার করলেই দেখবি জিনিসটা খুব সোজা লাগছে। প্রবলেম সেটা না, এর ক্যালকুলেশনে না 3-4 মিনিট খেয়ে নিতে পারে। তাই প্রথমে করতে যাবি না, একদম লাস্টে করবি, তার আগে করতে যাবি না। কয়েকটা জায়গায় আছে যেখানে এত বেশি সময় নষ্ট করার সব জায়গা আছে। আমি তোদের এটা একটা খুব ভালো জিনিস বলে দিচ্ছি, চেষ্টা করবি অ্যাভয়েড করার। পরে হয়তো করতে হতে পারে, যদি জানিস অ্যান্সার ঠিক আছে, প্রথম দিকে করবি না, পরের দিকে করবি। ঠিক আছে। এটা একটা বড় ম্যাথ, এটা নিয়ে আমি অতটা যাচ্ছি না। এটাও সেম জিনিস, এই একদম সোজা সোজা, মানে একবার করলে দেখবি এগুলো খুব ইজি হয়ে যাবে, একদমই সোজা। এ গ্যাস সিলিন্ডার কন্টেইনিং কুকিং গ্যাস ক্যান উইথস্ট্যান্ড এ প্রেশার অফ 14.9 atmosphere, মানে এটিএম। The pressure gauge of a cylinder indicate 12 atmosphere at 27 degree centigrade. খুব ভালো কথা। Due to sudden fire in the building, the temperature start rising. At what temperature cylinder will explode? তো বেসিক্যালি বলছে কখন সিলিন্ডারটা এক্সপ্লোড হবে। তো অবভিয়াসলি যখন 4.9 এর বেশি হয়ে যাবে, ধরে নিচ্ছি 14.9 এর জায়গায় 15 হয়ে যাবে, তখন মালটা ব্লাস্ট করতে পারে। তাহলে P1 ইজ গিভেন 14.9, T1 আমাদের বের করতে হবে, P2 হলো 12 ATM দিয়েছে, আর T2 300 কেলভিন দিয়ে দিয়েছে। মানে 300 কেলভিন মানে হলো 27 ডিগ্রি সেন্টিগ্রেড। 27 ডিগ্রি মানে কিন্তু 27 প্লাস 273। এবার এখান থেকে P1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 বাই T2 করেছে, একদম 273.5 বা 99.5 ডিগ্রির উপরে উঠলে সিলিন্ডারটা ব্লাস্ট করবে। একদম সোজা জিনিস। ম্যাক্সিমাম কোশ্চেন এই টাইপস আসবে, খুব একটা কনফিউজিং এর আসবে না।
এটাও একটা সেরকম জিনিস, এটা হলো ওই যেটা তোদের বললাম যে ভি আর এন এর ক্যালকুলেশন দিয়ে করা, নাম্বার অফ মোল দিয়ে এইটা ক্যালকুলেট করেছো। এগুলো তো তোদের কাছে বইটা আছে নিশ্চয়ই, বইগুলো তো আরামসে দেখতে পাবি, এমন কিছু ব্যাপার না, সেই জন্যই আমি বললাম। Calculate the pressure exerted by 5 mole of CO2 in 1 liter vessel at 47 degrees centigrade using the van der Waals equation। বলে দিয়েছে van der Waals equation দিয়ে ইউজ করছে, এ আর বি বলে দিয়েছে, ইকুয়েশনের মধ্যে ফেলো, ক্যালকুলেশন করে বের করে দেবে। এটা তো বোঝানোর কিছু নেই, একদম ইজি। ছেড়ে দিচ্ছি, একটু অন্য ধরনের কোশ্চেনের মধ্যে যাই এবার। কি বলবো এই কোশ্চেনগুলো, ভ্যালুস অফ ভ্যান ডার ওয়ালস কনস্ট্যান্ট এ ফর 3 গ্যাসেস এ বি সি আর 5.6 3.6 2.4 রেসপেক্টিভলি, দ্য ইনক্রিজিং অর্ডার অফ দেয়ার ইজ অফ লিকুইফিকেশন উইল বি হোয়াট। তো এটা ইজ অফ লিকুইফিকেশন হলো কত ইজিলি এরা লিকুইডে তৈরি হতে পারবে এটা। এবার এটাই কিছু কিছু কনসেপ্ট তোকে ইউজ করতে হবে, এই ধরনের কোশ্চেনগুলো মোস্টলি আসে এক্সামে। এটা এমন কিছু চাপ নয়, দেখে এরকম মনে হচ্ছে ইজ অফ লিকুইফিকেশন, একটু আগেই তোকে ক্রিটিক্যাল টেম্পারেচার নিয়ে বললাম, এগুলো ওর থেকেই আসে, ভ্যান ডার ওয়ালসের উপর ডিপেন্ড করে কিভাবে তৈরি হয়। দেখ বেসিক্যালি যখনই ভ্যান ডার ওয়ালস ইকুয়েশানে এটা হলো প্রথমে হলো পিভি, তো প্রেশার কারেকশন, ঠিক আছে, তো প্রেশার কানেকশানে উপরে থাকে, ঠিক আছে, যে কোনো জিনিসের উপরে থাকে, দে এ এন স্কোয়ার, মনে আছে তো ভ্যান ডার ওয়ালস ইকুয়েশনে হলো পি প্লাস এ এন স্কোয়ার হিসাবে ছিল। তার মানে এর ভ্যালু যত বেশি হবে তত ইজিলি জিনিসটা, মানে তত বেশি প্রেশার অলরেডি ক্রিয়েটেড আছে তার উপর, তত তাড়াতাড়ি লিকুইফাই ওকে করা যাবে। তো যার এর ভ্যালু যত বেশি আছে তাকে লিকুইফাই তত বেশি করা যাবে। তো এখানে সিম্পলি অ্যান্সার হবে নাম্বার 1, ঠিক আছে। এর ভ্যালু মানে এ মানে হলো এই ছোট হাতের এ, ঠিক আছে, যত বেশি আছে তাকে তত তাড়াতাড়ি লিকুইডে পরিণত তৈরি করা যাবে, আর কোনো কারণ না। তার কারণ হলো প্রেশার, এ যত বাড়বে প্রেশার তত বাড়বে, সিম্পল জিনিস, ব্যাস। সেম সিচুয়েশানে তাহলে যে কোনো জিনিসের মধ্যে এর ভ্যালু যদি বেশি হয় তার প্রেশারও তত বেশি যাবে, একদম সিম্পল, কনফিউজিং ব্যাপার। নেক্সট হলো এখানে কিছু কিছু আছে, এই কোশ্চেনটা, এটা ছোটোবেলার কোশ্চেন, এ রিয়েল গ্যাস অ্যাপ্রোচেস আইডিয়ালিটি অ্যাট হোয়াইট, এটার অ্যান্সার দিয়ে দেখি কেমন পারিস, মনে আছে কিনা তোরা সেটা আমায় বল। এই কোশ্চেনটা নাম্বার 9, অ্যান্সার দে তো। অর্ক বলতো এটা কি হবে? হ্যাঁ শুনতে পেলাম, স্যার ভাবছি। এগুলো পড়ে স্যার 4, লো টেম্পারেচার হাই প্রেশার। দুই হাই টেম্পারেচার আর লো প্রেশার, ঠিক আছে। সুপার হাই টেম্পারেচার যখন এদের মধ্যে লিকুইডগুলো প্রত্যেকটার অ্যাটমের মধ্যে বা মলিকুলের মধ্যে ডিস্টেন্স এত বেশি হয়ে যাবে যে আরেকজনের সঙ্গে ধাক্কাই খাবে না, ঠিক আছে। অ্যান্সার হলো 2, হাই টেম্পারেচার আর লো প্রেশার। এই চ্যাপ্টারটা ঠিক এক্স্যাক্টলি কিছু দেখানোর নেই আমার, পড়ানোর মতো খুব একটা বেশি কিছু নেই নিটের জন্য, মানে আমার আদতে। হ্যাঁ আছে বেশ কিছু জিনিস, বাট সেরকম একটা কাজের জিনিস আসে না, এই চ্যাপ্টার থেকে আসেও না সেরকম কোশ্চেন। যাই হোক, হুইচ ইজ ট্রু রিগার্ডিং কাইনেটিক থিওরি অফ গ্যাস, দ্য মলিকুলার ভলিউম নেগলিজেবল ইন কম্পারিজন টু টোটাল ভলিউম। কি বলবো,
এটার অ্যান্সার হবে 3। ছোট ছোট কোশ্চেন আসবে, ওই ক্যালকুলেশন উপর ভ্যান্ডার ওয়ালসের কোশ্চেন থেকে আসবে, কিছু কিছু একটু টাফ কোশ্চেন আছে, সেটার জন্য এত চাপ নিয়ে লাভ নেই। এইসব কোশ্চেনে কি লিখবো, কত পার্সেন্ট গ্যাস পার, বেসিক্যালি প্রেশার মাপতে হবে, P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2, আর PV ইকুয়াল টু nRT, আর না হলে ভ্যান্ডার ওয়ালসের ইকুয়েশন, এই দিয়ে সব কটা ম্যাথ করা যায়, আর কিছুই নেই এখানে। ইজি জিনিস, তোদের কাছে একটু ছাড়া ছাড়া লাগছে, না আমি তোদের একবার বলবো, একবার বইটা পড়, তো যদি আগের বছর না পড়ে থাকিস একবার বইটা পড়, ঠিক আছে, একবার কষ্ট করে বইটা পড়, যেখানেই আছে তোদের যে বই থাকুক না কেন, তারপরে যদি তোদের কোনো প্রবলেম হয় বুঝতে, আমি তোদের একবারে বলে দেবো, কারণ এই চ্যাপ্টারটা সত্যি বলছি ম্যাক্সিমাম প্রবাবিলিটি খুব কম, 45টা কোশ্চেনের মধ্যে দিয়ে এখান থেকে একটা বা দেড়টা কোশ্চেন আসতেও পারে, আসলেও সেটা এই লেভেলের হবে যে পিভি ইকুয়াল টু এনআরটি দিয়ে তোরা করতে পারবি, তার বাইরে যদি কিছু থাকে সে প্রবাবিলিটি আবার বলছি খুবই কম থাকে। এটা নিয়ে এত বেশি সময় নষ্ট আমি করতে রাজি না, কারণ এখানে 30টা চ্যাপ্টার আছে, তার মধ্যে অনেক বেশি ম্যাক্সিমাম তো খেয়ে যাবে অর্গানিক কেমিস্ট্রি, যত তাড়াতাড়ি শেষ করা যায় তো সম্ভাবনা খুব কম, তাই জন্য আমি বলছি এটা নিয়ে অতটা চাপ নিস না, বাট বাড়িতে একবার ভালো করে পড়, যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে, কোনো এরিয়াতে কোথাও যদি বুঝতে অসুবিধা থাকে আমি সেটা একবার পড়িয়ে দেবো, কারণ এইটার থেকে খুব বেশি সত্যিই আসে না, এত সময় নষ্ট না করে আমাদের পরেরগুলোই চলে যাওয়া উচিত। তোদের কোন এখানে কোন কোন এরিয়াগুলো বুঝতে অসুবিধা আছে যেটুখানি পড়ালাম একবার আমাকে বল, আমি একবার গো থ্রু করে দিই, তা তাড়াতাড়ি ছেড়ে দেবো আসে, কারণ এটা অতটা সময় নিয়ে পড়ানোর কোনো প্রয়োজন পড়ে না। একবার ভালো করে বল কোন কোন পয়েন্টটা, চার্লস বয়েলসের ল একবার পড়বি, আর ভ্যান্ডার ওয়েলসের ইকুয়েশনটা একবার পড়বি, কাইনেটিক থিওরিটা একবার গো থ্রু করিস, পুরোটা দরকার নেই, ব্যাস এনাফ এই শেষের চ্যাপ্টারের জন্য। ডেপতে গেলে অনেকটা যাওয়া যায়, বাট তোরা দিবি তো নিট, তোর 3-4 জনেই, তো সেই জন্যে অতটা চাপ নিয়ে লাভ নেই। বল কোথাও যদি কোশ্চেন থাকলে বল, বলে দিচ্ছি। স্যার, বল। স্যার আমরা যদি ইন জেনারেল পড়ি তাহলে কি বলা যাবে যে এই কোনো গ্যাসের ক্ষেত্রে টেম্পারেচার প্রেসার ইনভার্সলি প্রপোর্শনাল, মানে একটা বাড়লে আর একটা কমে যায়? না, কি করে, তো কি বললাম আমি, চার্লসের লতে উল্টোটাই থাকে না, প্রেসার বাড়লে টেম্পারেচার বাড়বে, ওরা ইনভার্সলি প্রপোর্শনাল কেন, ডাইরেক্টলি প্রপোর্শনাল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। প্রেসার বাড়লে টেম্পারেচার বাড়বে, টেম্পারেচার বাড়লে প্রেসার বাড়বে। পিভি P1 V1 বাই T1, এটা তো তোদের অ্যাকচুয়াল গল্প না, P1 V1 বাই T1, দেখ PV বাই T, এটা হলো কনস্ট্যান্ট, সরি কনস্ট্যান্ট, তার মানে P is proportional to T, আবার V also is proportional to T, এটাই, আর কিছু না। চীনা, সোহন, অর্ক, তোদের কোনো কোশ্চেন আছে? এটা একবার একটু বাড়ি গিয়ে দেখে নিই, এটা বাকিগুলোর মতো অতটা চাপের নয়, সেই জন্য আমি অতটা সময় দিচ্ছি না এটার পিছনে, আর কিছু না। বল। অর্ক, প্রশ্ন নেই কোনো? স্যার জানি না হ্যাঁ স্যার কোন কোয়েশ্চেনটা। বললাম কোনো প্রশ্ন আছে,
যতটা যে কনসেপ্ট। ও না না না, তাহলে না। ঠিক আছে, কোশ্চেনগুলো বাড়িতে করে আমি অ্যাসাইনমেন্ট দেবো খুনি, ওগুলোর কর। এই চ্যাপ্টারটা একটু নিজে করলে বুঝতে পারবি, অতটা চাপের ব্যাপার না। ঠিক আছে সোহন, ত্রিনা? না স্যার, আপাতত নেই। একটু বাড়িতে পড়তে হবে, না হলে কনসেপ্ট একটু হুম, কমপ্লিট। শোন, ও শোন, চ্যাটে বক্সে কিছু বলো। আচ্ছা, নো প্রবলেম। দেখ, এটা নিয়ে বেশি চাপ নিস না। এটা আমি যতগুলো এই ধরনের কিছু কিছু চ্যাপ্টার থাকবে যেগুলোর ওয়েটেজ খুব কম থাকে, সেগুলো নিয়ে বেশি সময় নষ্ট করব না। বাট আমি একদিনে দুটো তিনটে চ্যাপ্টার পড়াবো না, কারণ অকারণে প্রেশার বাড়বে। অ্যাটমিক স্ট্রাকচারটা যেমন ইম্পর্টেন্ট ছিল, কেমিক্যাল বন্ডিংটা আরেকবার বলছি, অ্যাসাইনমেন্টগুলো যাদের যারা দিসনি দিয়ে ফেলিস। শোন, দিস নাই, এটা কিন্তু খুব খারাপ হবে, হাতে পেলে কিন্তু উদম পিটবো। অ্যাটম মলিকুলার কেমিক্যাল বন্ডিং খুব ইম্পর্ট্যান্ট। আমি 2-3 দিন সময় নষ্ট করলাম ওই চ্যাপ্টারটার পিছনে, এমনি এমনি না। ওই চ্যাপ্টারটাই অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এটা অতটা ইম্পর্ট্যান্ট না, এটা আমি একদিনে হাফ ক্লাসে শেষ করে দেওয়া যায়, অসুবিধা হয় না। ইম্পর্ট্যান্ট ওয়েটেজ বুঝে ক্লাস করো, ওটা খুব ইম্পর্ট্যান্ট। ওটা আমি এত সময় নষ্ট এমনি এমনি করলাম না। ঠিক আছে, তাড়াতাড়ি করো। আর সব থেকে তো সময় নষ্ট হবে এটাতে, তোরা বোর হচ্ছিস, এরপরে তো এই মানে কোশ্চেন অ্যান্সার করতে গেলে বোর হয়ে যাবি যখন তোর এস ব্লক ডি ব্লকের পড়তে আসবি, কিছুই নেই, শুধু ইকুয়েশন, কে কার সঙ্গে রিয়্যাক্ট করে। ঠিক আছে, তারপরে অর্গানিক কেমিস্ট্রি আবার ইন্টারেস্টিং আছে। ঠিক আছে, তাহলে চল, যদি কোনো কোশ্চেন না থাকে।